সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের সাথে সাধারণ গণিত 16.2 অর্থাৎ পরিমিতির 16.2 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তবে চ্যাপ্টারের শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অর্থাৎ এই চ্যাপ্টার রিলেটেড যে সূত্রগুলো আছে প্রাথমিকভাবে আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই একটা বিষয় মনে রাখবে, যদি কোনো একটা চ্যাপ্টারের সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, অর্থাৎ চ্যাপ্টার রিলেটেড সূত্রগুলো যদি খুব ভালোভাবে তোমাদের মস্তিষ্কে গেঁথে থাকে বা গেঁথে যায়, সেক্ষেত্রে তোমাদের ওই চ্যাপ্টারটা সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাজ হচ্ছে আমি আজকে যে সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব সেই সূত্রগুলো পুরোপুরি আয়ত্ত করা বা মুখস্থ করা। মুখস্থ বিষয়টা আমি বলি না, আয়ত্ত করা বললে হয়তো আরো শুনতে একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, তোমরা পুরোপুরি আয়ত্ত করে ফেলবে এবং পরবর্তীতে যখনই তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, শুরুতেই আমি তোমাদের কাছ থেকে এই সূত্রগুলো মুখস্থ জিজ্ঞেস করব, তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব। হ্যাঁ, তাহলে আসো শুরু করি। অধ্যায় হচ্ছে তোমার 16.2, অধ্যায় 16.2। দেখো, এখানে 16.2 এর ক্ষেত্রে প্রাথমিকভাবে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে প্রথমেই আয়তক্ষেত্র। তো তোমরা যেটা করবে, আমি যে সূত্রগুলো লিখাবো তোমরাও সুন্দর করে সেগুলো লিখে নোট আকারে রেডি করে ফেলবা। দেখো, প্রথমে তোমরা কিভাবে লিখবা? আয়তক্ষেত্র লিখবা। কেমন? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র লেখার পরে 1 নাম্বার দিবা। 1 নাম্বার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা নিশ্চয়ই আয়তক্ষেত্র কাকে বলে এই বিষয়টা জানো। যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, সেই চতুর্ভুজটাই হচ্ছে আয়তক্ষেত্র। তোমাদেরকে প্রথমে আমি একটা আয়তক্ষেত্রের চিত্র দেখাই। চিত্র তোমরা পাশাপাশি এঁকে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সহজ হবে। এই যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার এ আর প্রস্থ হচ্ছে তোমার বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হবে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে তোমার এ আর প্রস্থ হচ্ছে তোমার বি। পাশে লিখবে বর্গ একক। সবসময় মনে রাখবে ক্ষেত্রফলে সবসময় হচ্ছে বর্গ একক। ক্ষেত্রফলে সব সময় বর্গ একক, আয়তনে সব সময় ঘন একক। যদি মিটারে থাকে দৈর্ঘ্য প্রস্থগুলো তাহলে বর্গ মিটার, আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে হচ্ছে তোমার পরিসীমা। দেখো, পরিসীমা কেমন? তোমার কাছে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের সবগুলো বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তবে সবগুলো বাহুর যোগফল যে পরিসীমা, সেই পরিসীমাটাকে আমরা একটা সূত্র আকারে প্রকাশ করতে পারি। সেটা কিরকম? দেখো, সবাই জানো আশা করি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেমন? পাশে লিখবে একক। হ্যাঁ, দেখো পরিসীমার ক্ষেত্রে কিন্তু একক। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে পাশে আছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি। পাশে লিখবে একক। অর্থাৎ তোমার কাছে যদি দৈর্ঘ্য জানা থাকে এবং আয়তক্ষেত্রের প্রস্থ জানা থাকে, তুমি খুব সহজেই পরিসীমা বের করতে পারবে। কেমন? ধরো তোমাকে দৈর্ঘ্য দিল 10 মিটার, প্রস্থ দিল 5 মিটার। তুমি জাস্ট পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু এ এর জায়গায় 10 প্লাস বি এর জায়গায় হচ্ছে 5, মান বসিয়ে ক্যালকুলেশন করবা, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এরপরে দেখো, পরিসীমার পরে হচ্ছে তোমার 3 নাম্বার কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস
প্রস্থ স্কয়ার, পাশে লিখবে একক। একটা কথা বলে দেই, দৈর্ঘ্য বের করলে সেখানে অবশ্যই একক, ক্ষেত্রফল বের করলে বর্গ একক, আয়তন বের করলে ঘন একক। এবার এখানে দেখো, তুমি তো নিশ্চয়ই তোমার দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করেছো? এ দিয়ে, তাহলে এ স্কয়ার, আর প্রস্থ হচ্ছে তোমার কি? বি, বি এর উপরে স্কয়ার একক। এখন কথা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে দুইটা। এই যে এই শীর্ষবিন্দু যোগ করছো, একটা কর্ণ পেয়ে গেছো। আর আরো একটা কর্ণ আছে, সেটা হচ্ছে তোমার এটা। এই তুমি যে কোনো একটার দৈর্ঘ্য এই সূত্রের মাধ্যমে বের করতে পারবা। ধরো তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? √/a² প্লাস কি? b²। এই সূত্রের মাধ্যমে তুমি কর্ণ বের করে ফেলতে পারবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই 3 রকমের সূত্র আছে, এগুলো একদম ক্লিয়ারলি শিখে ফেলবে। এরপরে আসো, আয়তক্ষেত্রের পরে আমাদের যে চতুর্ভুজ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র। তোমরা এইভাবে, আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবে, বর্গক্ষেত্র। হ্যাঁ, এই যে বর্গক্ষেত্র। তোমাদের যদি কোনোভাবে এই সূত্রগুলো কিভাবে এসছে সেই বিষয়টা জানতে ইচ্ছে করে, আমি কোনো এক সময় এই বিষয়টা নিয়ে একটু ক্লাস নিব এবং সূত্রের প্রমাণগুলো তোমাদেরকে দেখাবো। তবে প্রাথমিকভাবে আমরা সূত্রগুলো তোমাদেরকে লিখে দেই, কেমন? দেখো, প্রথমে একটা বর্গ, আমরা একটা বর্গ এঁকে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে তোমার বর্গ। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, 4টা বাহু আছে, 4টা বাহুর দৈর্ঘ্য সমান, এবং কোণগুলো অবশ্যই সমকোণ। কোণগুলো সবগুলো কি? সমকোণ, কেমন? আচ্ছা, প্রথমে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা লিখি। ক্ষেত্রফল সমান, তোমরা সবাই জানো, এক বাহু হোল স্কয়ার। অবশ্যই পাশে কি? বর্গ একক। দেখো, আমরা যদি বর্গের প্রত্যেক বাহুকে এ ধরি, তাহলে এটাও এ, এটাও এ, এ বাহুটাও এ। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কয়ার বর্গ একক। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আসো 2 নম্বর, বর্গের পরিসীমা। তোমাদের ঠিক মনে আছে কিনা জানি না, আমি পরিসীমার কথা কি বলেছিলাম? যতগুলো বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। এখানে 4টা বাহু আছে, 4টা বাহু যদি আমরা যোগ করি, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 4টা এ যোগ করলে 4a। তাহলে বর্গের পরিসীমা সূত্র হবে 4a, অবশ্যই একক, কারণ পরিসীমা হলো একটা দৈর্ঘ্য। এরপরে আসো 3 নম্বরে, 4a মানে তো বুঝছো, 4 ইন্টু a মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এরপরে আসো কর্ণের দৈর্ঘ্য। সমান বর্গের কর্ণ, নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা? বর্গের কর্ণ হচ্ছে তোমার এইটা। কর্ণ কয়টা আছে স্যার বলো তো? বর্গে 2টা কর্ণ আছে, এদিকেও একটা কর্ণ আছে। যে কোনো একটা দৈর্ঘ্যের সূত্র হবে √2 ইন্টু কত? a, একক। এটা আসলে কিভাবে আসে? এটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে চলে আসে। যা হোক, আমি ওই বিষয়ে এখন যাচ্ছি না। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √2a একক। দেখো, এ কিন্তু অবশ্যই রুটের বাইরে, কেমন? √2 ইন্টু এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, √2 গুণ এক বাহুর দৈর্ঘ্য। ফাইন, আশা করি বুঝতে পারছো। এরপরে চলে আসো পরের টপিকে। বর্গক্ষেত্রের পরে আমাদের আছে সামান্তরিক। এরপরে হচ্ছে সামান্তরিক।
তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা সমান্তরাল। সমান্তরাল মানে রেখা দুইটা কখনো পরস্পরকে ছেদ করবে না। তুমি দুইটা রেখাকে সোজা যদি বর্ধিত করো, একটা উপরে আর একটা নিচে, তারা যদি কখনো পরস্পরকে ছেদ না করে তাহলে তারা হচ্ছে সমান্তরাল। অর্থাৎ রেখা দুইটার দূরত্ব সবসময় কি থাকবে? সেম থাকবে। আচ্ছা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, সেটাই হচ্ছে সামান্তরিক। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সামান্তরিকের চিত্র। কেমন? এই বাহু সমান্তরাল এবং এই বাহু সমান্তরাল। আসো, তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কিভাবে বের করতে পারি? দেখো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1 নাম্বার ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা, পাশে বর্গ একক লিখতে পারো। ধরো ভূমি আর উচ্চতা আমরা এখান থেকে কিভাবে পাচ্ছি? তুমি যদি কোনো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর কি আঁকো, লম্ব এঁকে নাও। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর কি আঁকো? লম্ব আঁকো। তাহলে সেই লম্বটাই হচ্ছে তোমার উচ্চতা। এই যে তুমি চাইলে এই লম্বটা এই বাহুটার বর্ধিতাংশের উপরও আঁকতে পারো, একই কথা। তাহলে তোমার উচ্চতাকে আমরা ধরলাম এইচ। এরপরে তুমি এই যে লম্বটা এঁকেছো, এই লম্বটা যে বাহুর উপর এঁকেছো, লম্ব যে বাহুর উপর এঁকেছো সেটা হচ্ছে তোমার ভূমি। কেমন? তাহলে ভূমিকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, উচ্চতাকে প্রকাশ করলাম এইচ বর্গ একক। তাহলে আলটিমেটলি আমাদের সূত্রটা কি আসলো? ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এরপরে আসো, আরো একটা সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সামান্তরিকের ক্ষেত্রে, 2 নাম্বার। ক্ষেত্রফল ইকুয়াল টু, আমি আরো একটা সামান্তরিক আঁকি, একটু খেয়াল করবা। এটা কি আঁকলাম? ধরো এটা একটা সামান্তরিক, এটা সামান্তরিকের একটা কর্ণ। আগে একটু ক্ষেত্রফলের সূত্রটা লিখে ফেলি। দুই নাম্বার, ক্ষেত্রফল ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য ইন্টু বিপরীত কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের কি দৈর্ঘ্য। কেমন? এই দেখো, তাহলে এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, এটা হচ্ছে তোমার একটা সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিকের এটা একটা কর্ণ। এই কর্ণের দুইটা বিপরীত কৌণিক বিন্দু আছে। এই কর্ণের বিপরীতে এটা একটা কৌণিক বিন্দু, এই কর্ণের বিপরীতে এটা একটা কৌণিক বিন্দু। ঠিক আছে? তুমি যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে, হয় এটা থেকে নতুবা এটা থেকে, কর্ণের উপরে একটা লম্ব অঙ্কন করো। কর্ণের উপরে একটা লম্ব আঁকবে। এই যে এখান থেকে আমি একটা লম্ব আঁকলাম, এটা একটা লম্ব। কেমন? তো লম্ব মানে হচ্ছে উচ্চতা এইচ, আর এই যে কর্ণের দৈর্ঘ্যকে আমরা ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, সেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমার ক্ষেত্রফল হবে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার ডি আর লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ বর্গ একক। অর্থাৎ তোমাকে যদি কোনো প্রশ্নে কোনো একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরো 10 মিটার, আর
কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 5 মিটার, তাহলে তোমার ক্ষেত্রফল কত হবে? কর্ণের দৈর্ঘ্য 10 অর্থাৎ 10 ইন্টু উচ্চতা হচ্ছে 5, 5 10 50 বর্গ একক, বা বর্গ মিটারে দেওয়া থাকলে বর্গ মিটার, সেন্টিমিটারে দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার। ফাইন, তাহলে আমাদের সামান্তরিক শেষ। আচ্ছা, আরো একটা কথা বলি, তোমাদের মনে এটাও আসতে পারে যে সামান্তরিকের পরিসীমা কি হবে? সামান্তরিকের পরিসীমা হবে ওই আয়তক্ষেত্রের পরিসীমার মতোই। সামান্তরিকের পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমার মতোই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, পরিসীমা একক। কেমন? সামান্তরিকের ক্ষেত্রে দুইটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে কয়টা? দুইটা। তাহলে 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা একটু মনে রাখবে। আয়তক্ষেত্রের যেটা, সামান্তরিকের ক্ষেত্র সেই। এরপরে আসো, এরপরে সম্ভবত রম্বস। রম্বসের তোমাদের এখানে শুধুমাত্র একটা সূত্রই আছে, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তো আমিও ক্ষেত্রফলের সূত্রটাই শুধু লিখছি, তবে তার আগে তোমাদেরকে একটা রম্বস এঁকে দেখাই। এই যে এটা একটা রম্বস, দেখতে অনেকটা সামান্তরিকের মতোই, তবে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য হলো এই চতুর্ভুজটার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, কিন্তু সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। আর কোণগুলো কি নয়? সমকোণ নয়। সেটাই হচ্ছে তোমার কি রম্বস। কেমন? সবগুলো বাহু সমান, কোণগুলো কি নয়? সমকোণ নয়। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কিরকম? রম্বসেরও কয়টা কর্ণ? দুইটা। এটা একটা, আরেকটা হলো এটা একটা। ধরো আমি প্রথমে এখান থেকে এতটুকু পর্যন্ত এই কর্ণটার দৈর্ঘ্য যদি D1 হয়, আর এই কর্ণটার দৈর্ঘ্য যদি D2 হয়, এই পুরা কর্ণটা হচ্ছে D2, এই পুরা কর্ণটা হচ্ছে D1, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে, ক্ষেত্রফল সমান কত হবে বলতো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, D1 ইন্টু কত? D2। পাশে লিখতে পারো বর্গ একক, হাফ ইন্টু কি কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, আর একটু বাংলায় লিখে দেই, হাফ ইন্টু D1 ইন্টু কত বলো তো? D2। পাশে লিখতে পারো বর্গ একক। ক্লিয়ার? এবার তোমার কাছে যদি এমন মনে হয় তুমি পরিসীমা বের করবা, তোমাদের বইতে যদিও বা নাই, তবে সেক্ষেত্রে পরিসীমা সমান কি বলতো? চারোটা বাহু সমান না? তো চারোটা বাহু যদি সমান হয় এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, চারোটা বাহু এ, তাহলে চারোটা বাহু যোগ করলেই আমরা কি পেয়ে যাব? পরিসীমা পেয়ে যাব। তাহলে 4 ইন্টু কি হবে? এক বাহুর দৈর্ঘ্য। কেন? চারোটা বাহু যোগ করলে এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 4a। 4a মানে 4 ইন্টু এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। দেখি বলতো এই সূত্রটা কার মতো? বর্গের পরিসীমার সূত্রের মতো, 4 ইন্টু এ। আচ্ছা, বর্গের পরিসীমাকে আমি তোমাদের লিখে দিয়েছিলাম, হ্যাঁ লিখে দিয়েছিলাম। তো এই যে, তাহলে বর্গ আমাদের শেষ, সরি বর্গ শেষ, তারপরে পড়লাম কি সামান্তরিক শেষ, রম্বসও শেষ। এবার আসো আমরা চলে যাই ট্রাপিজিয়ামে। দেখো ট্রাপিজিয়াম,
ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান্তরাল আর অন্য দুইটা বাহু সমান্তরাল নয়, তারাই হচ্ছে কি ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজগুলোর বিপরীত বাহু দুইটা সমান্তরাল কিন্তু অন্য দুইটা বাহু কি নয়, সমান্তরাল নয়, সেই চতুর্ভুজগুলো হচ্ছে তোমার ট্রাপিজিয়াম। যেমন তোমাকে দুইটা ট্রাপিজিয়াম আমি এঁকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমার একটা ট্রাপিজিয়াম, এই বাহু সমান্তরাল, কিন্তু তোমরা দেখো এই দুইটা বাহু কিন্তু কি নয়, সমান্তরাল নয়। এরপরে আরেকটা বাহু আমি এঁকে আরেকটা ট্রাপিজিয়াম আমি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমরা নামকরণ না করি, দরকার নাই। এটা একটা ট্রাপিজিয়াম। কেন? দেখো তো, এই বাহু সমান্তরাল, কিন্তু এই দুইটা বাহু কি নয়, সমান্তরাল নয়, তার মানে এটাও একটা ট্রাপিজিয়াম। নেক্সট, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল ব্র্যাকেট দাও ইন্টু কত, উচ্চতা। অবশ্যই ক্ষেত্রফলে কি, বর্গ একক। ধরো তোমার এই একটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরলাম, আর এই সমান্তরাল বাহুটার দৈর্ঘ্য বি ধরলাম, তাহলে সেক্ষেত্রে আমার সমান্তরাল বাহু দুইটা হচ্ছে এ এবং বি, তাদের যোগফল ইন্টু কি, উচ্চতা এইচ, বর্গ একক। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এখানে উচ্চতাটা কোথায়? উচ্চতা হচ্ছে, দেখো এই যে একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তুমি একটা লম্ব আঁকো, এই যে লম্ব আঁকলো, তাহলে এই যে লম্বটা তুমি আঁকলে সেটাই হচ্ছে তোমার কি, উচ্চতা। ক্লিয়ার? আবার এই যে ট্রাপিজিয়াম, এখানে তাইলে তুমি কিভাবে উচ্চতা বের করবে? তুমি চাইলে এই শীর্ষবিন্দু থেকে একটা যদি লম্ব আঁকো, তাহলে তোমার কিন্তু উচ্চতা বেরিয়ে যায়। কিংবা যদি তোমার এই বাহুটা লম্ব হয়, তাহলে এটাই উচ্চতা, সেম কথা। আশা করি ব্যাপারগুলো বুঝছো। এখন আবার অনেকের মাথায় আসতে পারে, স্যার ট্রাপিজিয়ামের পরিসীমা কি হবে? পরিসীমা তুমি কিভাবে করবা? পরিসীমা তুমি চারোটা বাহু যদি তোমার কাছে জানা থাকে, চারোটা বাহুর দৈর্ঘ্য যদি তোমার কাছে জানা থাকে, চারোটা বাহুর দৈর্ঘ্য কি করে দিবে, যোগ করে দিবে, তাহলে পরিসীমা শেষ। আচ্ছা, গেল। এইবার চলে আসো আমাদের সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে সুষম বহুভুজ। এটা করলেই এই চ্যাপ্টার রিলেটেড যত সূত্র, সব সূত্র আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু একদম পরিপূর্ণভাবে আয়ত্ত না করা পর্যন্ত তোমরা থামবে না, একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার অঙ্ক করতে অনেক বেশি কি ভালো লাগবে এবং খুব ইজিলি তুমি অঙ্ক বুঝবা। এবার আসো আমরা চলে যাই সুষম বহুভুজ। প্রথমেই বলি সুষম বহুভুজ কাকে বলে। যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি শীর্ষকোণ পরস্পর সমান, সেই বহুভুজকে আমরা বলি সুষম বহুভুজ। তাহলে কি বললাম? সুষম বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি শীর্ষকোণ সমান। দেখি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, সবচেয়ে কম বাহু বিশিষ্ট সুষম বহুভুজ কি? দেখি বলো। হয়তো অনেকে মনে মনে চিন্তা করতে পারছো, বাট আমাকে তো বলার সুযোগ নাই, চাইলে কমেন্ট করতে পারো। এখন দেখো, সবচেয়ে কম বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলো ত্রিভুজ। কেন?
কারণ ত্রিভুজ বলতে সমবাহু ত্রিভুজ হবে, ত্রিভুজ বললে হবে না, সমবাহু ত্রিভুজ। কেন? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণও সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত বলতো? দেখো আমি একটা সমবাহু ত্রিভুজ দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার প্রত্যেকটা কোণের মানও কিন্তু কি সমান। প্রত্যেকটা কোণের মান কত হবে বলতো? ত্রিভুজের 3 বাহুর যোগফল 180 ডিগ্রি। 180কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও, কেন 3 দিয়ে? কারণ 3টা কোণ, তাহলে 3 6 18, 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজে, সমবাহু ত্রিভুজে 3টা বাহু সমান, 3টা কোণ সমান, সুতরাং এটা একটা সুষম বহুভুজ। এরপরে আছে চতুর্ভুজের ক্ষেত্রে কোনটা হবে? বর্গ, কারণ বর্গের সবগুলো কোণ সমান, সমকোণ, আবার সবগুলো বাহুও সমান। ক্লিয়ার কিনা? এরপরে এরকম আরো অনেক বহুভুজ আছে, যেমন তোমার সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম সপ্তভুজ, সুষম অষ্টভুজ, এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা যাক, আসো দেখো এবার তোমাদেরকে আমি একটা সুষম বহুভুজ দেখাচ্ছি। ধরো এখানে কিন্তু সবগুলো বাহু সমান, আমি হাতে আঁকছি বিদায় বাহুগুলো সমান নাও হতে পারে। হ্যাঁ, আমি আমার চোখের আন্দাজে সমান হয় মতো করে একটা বহুভুজ আঁকছি। হ্যাঁ, তাহলে দেখো এটা একটা বহুভুজ। কয়টা বাহু? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাহু। তুমি ধরে নাও এখানে সবগুলো বাহু সমান, এবং এখানে এই যে এটা একটা শীর্ষকোণ, এটা একটা শীর্ষকোণ, এটা একটা শীর্ষকোণ, এখানে আরো কয়টা শীর্ষকোণ আছে? এখানে মোট 8টা শীর্ষকোণ আছে। যদি সুষম অষ্টভুজ হয় তাহলে 8টা শীর্ষকোণ থাকবে, 8টা কি থাকবে? বাহু থাকবে। সবগুলো বাহু যেমন সমান হবে, সবগুলো শীর্ষকোণও সমান হবে। কেমন? তোমরা কিন্তু ভালো করে সুষম বহুভুজের সংজ্ঞাটা দেখবা। এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসতে পারে। কেমন? তাহলে দেখো এটা হচ্ছে সুষম বহুভুজের কেন্দ্র। মনে রাখবে সুষম বহুভুজের কেন্দ্র এবং 2টা শীর্ষবিন্দু যুক্ত করলে, অর্থাৎ বহুভুজের শীর্ষবিন্দু যুক্ত করলে, এই যে কেন্দ্র এবং শীর্ষবিন্দু যুক্ত করলে এখানে নির্দিষ্ট সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যাবে। দেখো কত সংখ্যক মানে কয়টা সমদ্বিবাহু ত্রিভুজ? যদি সেটা অষ্টভুজ হয় তাহলে 8টা ত্রিভুজ পাওয়া যাবে। যদি সেটা ষড়ভুজ হয়, ষড়ভুজ মানে 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে সেখানে 6টা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। অষ্টভুজ হলে 8টা, নবভুজ হলে 9টা, দশভুজ হলে 10টা ত্রিভুজ পাওয়া যাবে। কেমন? মনে রাখবে তাইলে যদি সুষম ষড়ভুজ হয় তাহলে 6টা বাহু, 6টা শীর্ষকোণ এবং 6টা সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যাবে। আর যদি তোমাদেরকে বলি সুষম অষ্টভুজ, তাহলে 8টা বাহু, 8টা শীর্ষকোণ আর 8টা সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যাবে। মনে থাকবে? এভাবে প্রত্যেক ক্ষেত্রেই এই কথাটা সত্য। এখন দেখো একটা বিষয় মনে রাখবে, সুষম বহুভুজের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো তো? কেউ বলতে পারবে? আমি জানি অনেকেই পারবে। সুষম বহুভুজের কেন্দ্রে, এই দেখো এটা একটা সেন্টার না, সাইকেল না, এখানে উৎপন্ন কোণের মান হবে 360 ডিগ্রি। কেন? কারণ তুমি দেখো, আচ্ছা এখানে দেখাই, এই দেখো আমি যদি এই বরাবর একটা দাগ টানি, এই কোণটা এক সরল কোণ, কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই পুরো কোণটাও এক সরল কোণ, কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 180 মিলে 360। তাহলে যে কোনো সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। আর যদি তোমাকে কোনো একটা ত্রিভুজের শীর্ষকোণ বের করতে হয়, এটা অষ্টভুজ, এখানে 8টা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার শীর্ষকোণ কত তুমি কি বের করতে পারবে? ইজিলি বের করা যাবে। এখানে 8টা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, প্রত্যেকটারই শীর্ষকোণ সেম, একই। দেখো আমরা এই শীর্ষকোণটা কিভাবে বের করব? ত্রিভুজটা একটা নাম দিই, ও
এ বি, শীর্ষকোণ ত্রিভুজ এ ও বি এর শীর্ষকোণ সমান। তোমরা জাস্ট কত 360 ডিগ্রিকে কয়টা ত্রিভুজ? 8টা ত্রিভুজ, যেহেতু অষ্টভুজ 8 দিয়ে ভাগ করে দিবে। যদি তুমি ষড়ভুজের কোনো একটা ত্রিভুজের শীর্ষকোণ বের করতে চাও, সেক্ষেত্রে 360কে 6 দিয়ে ভাগ করতে হবে। আর যদি নবভুজ হয় তাহলে 360কে 9 দিয়ে ভাগ করতে হবে। এভাবে করে আমাদের শীর্ষকোণ বের করা লাগবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে দেখাবো যে, আচ্ছা একটা কথা বলি, যদি এটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয় তখন কি হবে? বাহুর সংখ্যা কত হবে? n সংখ্যক। শীর্ষকোণ কত হবে? n সংখ্যক। কয়টা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে? n সংখ্যক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো আমরা যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখে ফেলি। সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান na² / 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্রটার প্রমাণ বেসিক্যালি পরীক্ষায় আসে না, লাগেও না। যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে একটা ক্লাস নিয়ে এই সূত্রটার প্রমাণ জেনে নেবে। পাশে অবশ্যই কি একক? বর্গ একক। দেখো এখানে এবার যে রাশিগুলো আছে তাদের পরিচয় জেনে নেই। n মানে হচ্ছে বাহুর সংখ্যা, কয়টা বাহু আছে বহুভুজের সেই সংখ্যা। এরপরে এ হচ্ছে তোমার সুষম বহুভুজের এক বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য। আর বাকিগুলো তো তোমরা জানোই। গেল, ঠিক আছে? তাহলে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। আবার আরো একভাবে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কিভাবে? যদি তুমি কোনোভাবে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, ধরো এটা সুষম অষ্টভুজ, যদি এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি 8 দিয়ে গুণ করে দেই, কত দিয়ে? 8 দিয়ে, তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যায়। একদম ইজি। দেখো ষড়ভুজ হলে সেখানে ত্রিভুজ হবে 6টা। তুমি যদি কোনোভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, সেটাকে 6 দিয়ে গুণ করে দিবে, ফলে পুরো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল তোমার কাছে বেরিয়ে আসবে। বুঝতে পেরেছ? ওকে, কাম অন। এরপরে আরেকটা ছোট্ট বিষয় বলে আমার আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আরেকটা ছোট্ট সুষম বহুভুজ আছে, এটা একটা পঞ্চভুজ আছে, হ্যাঁ পঞ্চভুজ বা ষড়ভুজ যাই হোক। ধরো এটা একটা 1 2 3 4 5 6 ষড়ভুজ। ষড়ভুজের শীর্ষকোণ হচ্ছে এখানে একটা ত্রিভুজ, আমরা শীর্ষকোণ দেখো এটা হচ্ছে তোমার কেন্দ্র, কেন্দ্রের সাথে শীর্ষবিন্দু যোগ করে আমরা একটা ত্রিভুজ পাইলাম। হ্যাঁ, এইবার ধরো এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু আর এই বাহু সমান, কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই কোণটা, ধরো এই কোণটা হচ্ছে থিটা। যেহেতু এখানে সবগুলো সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, কয়টা ত্রিভুজ? 1 2 3 4 5 6টা ত্রিভুজ, 6টা ত্রিভুজ উৎপন্ন হলো, কেমন? আচ্ছা, সবগুলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণটা যদি থিটা হয়, নিশ্চিতভাবে মনে রাখবে এই কোণটাও হবে থিটা। এটা একটু করে মনে রাখবে,
কারণ এখানে সবগুলো সমদ্বিবাহু ত্রিভুজ। এটা থিটা হলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটাও কি হবে? থিটা। তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই পুরো শীর্ষকোণটা হচ্ছে থিটা প্লাস থিটা, অর্থাৎ টোয়াইস থিটা। কেমন? এই শীর্ষকোণটাকে আমরা বলতে পারি টোয়াইস থিটা, কারণ সবগুলো শীর্ষকোণ সমান। এটাও টোয়াইস থিটা, এটাও টোয়াইস থিটা, এটাও টোয়াইস থিটা, সবগুলোই হচ্ছে সেম, সবগুলো শীর্ষকোণ কিন্তু সমান। তাইলে এই শীর্ষকোণের মান আমরা কিভাবে বের করতে পারি? মাঝে মাঝে এমসিকিউতে সুষম বহুভুজের শীর্ষকোণ বের করতে দেয়, যে কারণে শীর্ষকোণ বের করার যে সূত্রটা সেটা আমাদের একটু বুঝে নিতে হবে বা মনে রাখতে হবে। তো আমি জাস্ট সূত্রটা লিখে দিব, তোমরা একটু করে লিখে নিবে। twice theta equal to 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড বাই n। এটা হচ্ছে তোমার যে কোনো বহুভুজের শীর্ষকোণ নির্ণয়ের বা সুষম বহুভুজের শীর্ষকোণ নির্ণয়ের সূত্র। 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি ডিভাইডেড বাই n। নিশ্চয়ই তোমরা n মানে জানো, n ইকুয়াল টু বাহুর সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ কিভাবে কোনো একটা সুষম বহুভুজের শীর্ষকোণ নির্ণয় করা যায়। যদি তোমাকে বলি এই যে ষড়ভুজ, এই ষড়ভুজের একটা শীর্ষকোণের মান বের করো, কিভাবে বের করবা? তুমি এখানে n এর জায়গায় কত লিখে দিবে? শুধু 6 লিখে দিবে, তারপর বিয়োগ করে মান বের করবা, বাস এনাফ। যদি এটা অষ্টভুজ হতো, এখানে n এর জায়গায় কত হতো? 8 হতো। খুবই ইজি বিষয়, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, পরিমিতির 16.2 রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তোমাদের সাথে সূত্রগুলো নিয়ে আলোচনা করা আমার এখানেই শেষ। তোমাদের দায়িত্ব হচ্ছে এখন সূত্রগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করে নেওয়া। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে ক্লাসে এসে যোগাযোগ করবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।